বিয়ে শেষ হতেই সাহেব সাব্বিরদের ডাক দিল, তোরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়, আমরা পরে আসছি। সাব্বির একটা মৃদু হেসে মাথা নেড়ে উত্তর দিল, তবে মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেছে তার। তাই দেরি না করে হেসে হেসে বলল, ঠিক আছে বস, যাচ্ছি, কিন্তু ফুলটুল কিছু কিনব না। সাহেবের মস্তিষ্ক তৎক্ষণাৎ বুঝতে পারেনি সাব্বিরের কথাটা। একেবারেই বুঝতে পারল না সাব্বির ঠিক কী বোঝাতে চেয়েছে। সাধারণভাবে জিজ্ঞেস করল, ফুলটুল দিয়ে কি হবে? সাব্বির ও বাকিরা যেন তৈরি ছিল এই কথার। সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করল, বাসর বস, বাসর। সাহেব বিস্ময়ে হতবাক হলো। হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল তার সামনে। ভাবল, তাই তো, এই কথা তার মাথায় এলো না কেন প্রথমে। এবার নিজের দুষ্টু ফর্মে এসে ঠোঁট কামড়ে দিশার দিকে তাকালো, বাঁকা হাসি দিল মুখে। দিশা হকচকিয়ে ছিল এদের কাণ্ড কারখানায়, কিন্তু সাহেবের দিকে তাকাতেই দেখে সাহেবের বাঁকা হাসি। এই হাসির মানে বুঝতে সময় লাগলো না তার, খুব ভালো করেই জানে সে। দ্রুত সবার সামনে বলল, কোনো বাসর টাসর হবে না। সাহেব বলল, এটা কি বলছো রোজ? দ্যাটস নট ফেয়ার। দিশা পাত্তা না দিয়ে সাব্বিরদের বলল, সাব্বির ভাইয়া, আপনারা যেতে থাকুন, আমরা বোঝাপড়া করে আসছি। সাব্বির তার বসের অবস্থা দেখে আনন্দ পেল, হাসলো তাদের বসের নাজেহাল অবস্থা দেখে। শুধু সাব্বির নয়, দলের সবাই। এই ভেবে যে তাদের বস ভালো জব্দ হবে তাদের ম্যাডামের কাছে। বেটা অনেক জ্বালিয়েছে তাদের। এরপর সবাই বেরিয়ে গেল। দিশার সাহেব তখন কাজী অফিসের বাইরে দাঁড়িয়েছিল। সাহেব হালকা রাগে বলল, কি করলে এটা? তাহলে বিয়ে করেও লাভ কি যদি বউ ছাড়া ব্যাচেলারের মতো থাকতে হয়? দিশা নিজের চোখ ছোট ছোট করেই নিল। কি অধৈর্য বানা দেখাচ্ছে এই ছেলে। বোঝানো স্বরে বলল, ও বুঝছে সেজনা সাহেব, বাবা আসছে সামনের সপ্তাহে, তখন তো দেখা করবেই, তারপর আমাকে নিয়ে যাবে। এরপর যা হবে দেখা যাবে, ততদিন আমি নিজের বাড়িতেই থাকব। সাহেব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নিজেদের সদ্য বিবাহিত পাষাণ স্ত্রীর দিকে। প্রথমবারের মতো এত অসহায় বোধ করছে সাহেব। এত অসহায় আগে কখনো বোধ করেনি। কতটা নিষ্ঠুর হলে স্বামীকে এমন কথা বলা যায়, তার থেকে দূরে থাকা যায়। নিষ্ঠুর পাষাণ মনের মানুষ, তার বউ হারে হারে টের পাচ্ছে সে। একটু রাগ হলো তার, বউ ছাড়া থাকতে হবে বউয়ের জন্য, তাই ইচ্ছে করলো না দিশাকে আর মানাতে। বউ বানাতে পেরেছে এই ঢের। নিজ মনে বুঝ দিল, তবু নিজের মধ্যে হতাশা চাপা রেখে বলল, ঠিক আছে, যা বলছো তাই হবে, কিন্তু এই রাতে অ্যাটলিস্ট নিজের পাওয়ার দেখো না প্লিজ, যে আমি একাই বাসায় যেতে পারবো, কারো সাহায্য লাগবে না, ব্লা ব্লা। কারণ এই কথা আমি মানছি না, আমি ড্রপ করে দেব তোমায়, এত রাতে একা ছাড়ছি না। দিশা হেসে ফেলল। হাসিটা ছিল অন্যরকম মিষ্টি। এমন হাসি সচরাচর হাসে না দিশা। সাহেব অন্যদিকে ঘুরেছিল বলে লক্ষ্য করেনি সে হাসি। দিশা শেষ থেকে দেখছিল সাহেবকে। সাহেবের মুখটা সত্যি দেখার মতো লাগছে। ইস, কত অসহায় বেচারা। দিশার আরও একটু জ্বালাতে ইচ্ছে হলো কেন জানি। বলল, আচ্ছা তাই, একা যেতে দেবে না আমায়? কিন্তু আমি কেন তোমার কথা শুনব? সাহেব চকিত রেগে আবার তাকালো। বুঝে উঠতে পারল না মেয়েটা রাগ বাড়াচ্ছে কেন তার। এইবার রাগ সংবরণ করতে না পেরে দিশার দিকে এগিয়ে এসে চোখে চোখ রেখে হিসিয়ে বলল, কারণ আমি তোমার স্বামী। দিশা তাকিয়ে রইল সাহেবের চোখের দিকে। সেই চোখে এক ধরনের প্রবল অধিকার বোধ দেখতে পাচ্ছে। ভালো লাগলো তার। এদিকে সাহেব কিছু না বলে গাড়ির দিকে এগোতে লাগলো, বড় বড় পা ফেলে। দিশা পিছু পিছু চলল তস্ত্র পায়ে। দিশা হাত ধরে সাহেবকে নিজের দিকে টেনে নিল। পিছন থেকে বলল, আয়, রাগ করছো কেন স্বামী? আমি মজা করেছিলাম তো। সাহেবের পা থেমে যায়, শীতল দৃষ্টি হয়। পেছনে ঘুরে তাকিয়ে থাকে দিশার ধরা হাতের দিকে, কিন্তু মুখে কিছু বলে না। দিশা তো লক্ষ্য করে হাত ছেড়ে বলল, আমি তো এক সপ্তাহের আগে পুরোপুরি আসছি না তোমার কাছে, তার মানে এই না যে এই এক সপ্তাহ আমরা দেখা করব না। তুমি অবশ্যই আসতে পারো আমাদের বাসায়। সাহেব চুপ। বুঝলো দিশা আমন্ত্রণ করেছে তার বাড়িতে, তবু আগ্রহ দেখালো না সাহেব। প্রতিক্রিয়াহীন রইল, চোখে একদম শীতল দৃষ্টি। মুখে কিছু না বলে আগের মতো আবার ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। দিশা বুঝলো সাহেব মারাত্মক খেপেছে, তাই মাথা চুলকে কিছু না ভেবেই
মারাত্মক এক কথা বলে ফেলল। তুমি আমাকে হাক করতে পারো, বিয়ের পর একটা হাক তো করাই যায়, তাই না? সাহেব পিছনে ফিরল, পেয়ে গেল সুযোগ, আপাতত এটাই কাজে লাগানো যাক। এক ভুরু উঁচু করে কপালে তুলে তাকালো, তারপর ঘাড় বাঁকিয়ে হেসে বলল, আর ইউ শিওর রোজ? সাহেবের অদ্ভুত হাসি দেখে থতমত খায় দিশা। ভালো করেই জানে এই দুষ্টু হাসির মানে। দিশা হাতের তর্জনী তুলে দিয়ে জোরালো ঘোষণা করল, ফরগাল হাগের কথা বলেছি কিন্তু ফরমাল, ওকে? চিপকা চাপকি হাক নয়, আগে বলে দিচ্ছি। সাহেব ততক্ষণ ধীরে ধীরে এগোতে লাগলো দিশার দিকে, এক পা করে ধীরে ধীরে। দিশা পিছিয়ে যাচ্ছে, কেন জানে না, যদিও অফার তারই ছিল। সাহেব হাত ধরে হাঁসকা টানে নিজের কাছে চেপে ধরল, শক্তভাবে জড়িয়ে ধরল, এমনভাবে মনে হলো বুকের ভেতরে পিষে ফেলতে চাচ্ছে। সাহেব জড়িয়ে থাকা অবস্থাতেই দিশার কানের কাছে আস্তে আস্তে হাসকি স্বরে বলল, নিজের বউকে ফরমাল হাক দিব ভাবলে কি করে? কি বোকা বোকা কথা রোজ। সাহেবের কথার জবাব দিল না দিশা। প্রথমবারের মতো এমন জোরালো স্পর্শ অনুভব করলো সে। অদ্ভুত লাগছিল, কিন্তু মানিয়ে নিল। কি মনে করে নিজেও হাত রাখলো সাহেবের পিঠে। সাহেব নিজের পিঠে দিশার স্পর্শ পেয়ে নরম করে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল দিশার চুলে। আর দিশা সাহেবের পুরুষালী স্মেল নিচ্ছিল কি কড়া, তবে ভালো লাগলো তার। দুজনের চোখ বন্ধ ছিল, নিজেদের অনুভব করছিল দুজন। মেকি ঝগড়া শেষ হলো তাদের। অনুভূতির শীতল স্রোত বয়ে চলল দুজনের শরীরে। রাস্তার চারপাশে কেউ নেই, আছে শুধু দুই মানবের ভারী শ্বাস আর পেছনে দাঁড়ানো কালো মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি। কিছুক্ষণ কেটে যায় এভাবেই, সময়ের খেয়াল ছিল না তাদের। দিশা ধীরে ধীরে সাহেবকে ছাড়িয়ে বলল, রাত হয়ে গেছে অনেক, চলো দিয়ে আসবে আমায়। সাহেব মাথা নাড়ল, তারা দুজন গাড়িতে দিকে এগোলো। সাহেব ড্রাইভ করছিল আর এক হাত দিয়ে ধরে রেখেছিল দিশার কোমল হাত। রাস্তা শুনশান নীরবতা, শুধু গাড়ির হালকা হর্নের শব্দ শোনা যাচ্ছে। দিশা মাঝে মাঝে সাহেবের দিকে তাকিয়ে হেসে ফেলছে, শব্দহীন প্রাপ্তির হাসি। বাড়িতে পৌঁছে গাড়ি থেমে গেল। দিশা নামলো, সাহেবও ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। দিশা যাওয়ার আগে সাহেব এসে দিশার কপালে আলতো করে চুমো এঁকে দিল। দিশা এরপর এগিয়ে যাচ্ছিল বাড়ির গেটের দিকে, কিন্তু হাতে টান অনুভব করলো। তার হাত টেনে ধরেছিল সাহেব। দিশা পেছন ফিরে তাকে বলল, কি হলো? কোনো উত্তর পেল না, শুধু সাহেব আবার জড়িয়ে ধরল তাকে, কাতর কণ্ঠে বলল, যেতে দিতে ইচ্ছে করছে না। দিশা হেসে ফেলল, ছাড়ো তো, অনেক হয়েছে। সাহেব কিছু বলল না, দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে এক মুহূর্তে স্থির রইল। সময় থেমে গেছে। তারপর ধীরে ধীরে দিশা জোর করে নিজেকে মুক্ত করলো বলিষ্ঠ হাত দুটো থেকে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করল। এদিকে সাহেব ভরাক্রান্ত মনে গাড়িতে ফিরে বসল। স্টার্ট দিল। গাড়ির হালকা কম্পন হচ্ছিল, যা তার অন্তরের মতোই প্রতিধ্বনিত হচ্ছিল। মনে মনে ভাবছিল, এখন বাসাটা সাজাতে হবে, গোছাতে হবে নিজের বউয়ের জন্য। প্রতিটি কোণা যাতে তার স্ত্রীর জন্য স্বস্তির আভাস হয়। এখন শুধু কিছু সময়ের জন্য তার অপেক্ষার প্রহর গুনতে হবে। দিশা ঘরে প্রবেশ করতে সরাসরি নিজের রুমের দিকে এগিয়ে গেল। এতক্ষণে বাড়ি নিস্তব্ধ, কারণ ঘুমের মোহে সবাই বিভোর। কাল সকালের আলোয় সবাইকে সব সত্যি জানাতে হবে বিয়ের কথাটা। ক্লান্তির আভাস পেয়ে সে দ্রুত ড্রেস চেঞ্জ করে নিজের রাতের পোশাক পরল। অর্পি ঘুমায়নি, দিশার অপেক্ষাতেই ছিল। দিশার উপস্থিতি দেখে সে তৎক্ষণাৎ দৌড়ে তার ঘরে ঢুকল। চোখ ছোট করে বলল, কি ব্যাপার, এত দেরি হলো আজ? দিশা হেসে কাঁধ অর্পিকে বিছানায় বসিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর বলল, আর বলিস না, সে অনেক কথা, এখন তোকে একটা নিউজ দেব, কিন্তু লাফাবি না, বসে শোন। অর্পি চুপচাপ বসলো, চোখে আগ্রহের মিশ্রিত অনুদীপ। উচ্ছ্বসিত স্বরে বলল, কি নিউজ? দিশা অর্পির পাশে বসে ধীরে ধীরে বলল, বিয়ে করে নিয়েছি রে অর্পি, নাও আই এম ম্যারিড। হ্যাঁ, আই অ্যাম সামওয়ানস ওয়াইফ। অর্পি বিস্ফোরিত চোখে দিশার দিকে তাকিয়ে রইল। দিশার কথাগুলো কানে এলো, বিশ্বাস করতে পারছিল না সে। বিয়ে মানে? গলা শুকিয়ে এলো তার। অবিশ্বাস ভরা স্বরে বলল, আমি না একদম বিশ্বাস করতে পারছি না রে। সত্যি বলছিস? তুই বিয়ে করেছিস এভাবে? দিশা মুচকে হাসলো, ঠোঁটের কোণে রহস্যের রেখা ফুটে উঠেছিল। তারপর ধীরে শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল,
কেন, বিশ্বাস না করার কি আছে? বিয়ে কি আমার হতে পারে না নাকি? আজব। অর্পি মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, না মানে হবে না কেন, কিন্তু এভাবে এরকম হুট করে। দিশা এসে অর্পির কাঁধে মাথা রাখলো, তাকে টেনে পাশ থেকে জড়িয়ে ধরে আসতে বলল, ইটস অল ডেস্টিনি। আমি নিজেও কখনো ভাবিনি এভাবে বিয়ে করব। অর্পি এইসবে কৌতূহলী ছিল ভীষণ। সে সত্যি এমন চমক মেনে নিতে পারছিল না। উৎফুল্ল স্বরে বলল, কান্ট বিলিভ, কিভাবে কি হলো সব পরে জানবো। চল এখন জিজুকে দেখা এক্ষুনি। দিশা অর্পির কথায় ভাবে সে কোথায় ছবি পাবে। নিচের ঠোঁট দাঁতে কামড়ে দ্বিধাভরা স্বরে বলল, আমার কাছে তো ছবি নেই রে, ফেসবুকে দেখি, ওয়েট। দিশা তৎক্ষণাৎ ফোন বের করে সার্চ বারে টাইপ করলো সাহেব রেজা সারোয়ার। মুহূর্তে একটা প্রোফাইল ভেসে উঠল। অবাকের বিষয় একটাই প্রোফাইল ছিল এই নামের, এতটাই ইউনিক, আসলে ইউনিক। এইভাবে হাসলো দিশা, কিন্তু বিপত্তি ঘটে। সাহেবের আইডি লকড হওয়ায় ছবি ভালোভাবে দেখানো যাবে না। এরপর একটুও না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আশ্চর্যের বিষয়ের সাথে সাথে অ্যাকসেপ্ট হলো। সাহেবের আইডিতে গিয়ে উৎসাহ দমাতে না পেরে দিশা স্ক্রল করতে শুরু করলো। চোখে পড়ল সাহেবের শেষ পোস্ট, মাত্র 2 ঘন্টা আগের। স্ট্যাটাসে লেখা, আলহামদুলিল্লাহ মেরিট। দিশা নিজের অজান্তে হেসে ফেলল সাহেবের এই খেয়ালিপনা দেখে। এটা ওর চেনা। দেরি না করে ফোনটা অর্পির হাতে দিল দিশা। অর্পি মনোযোগ দিয়ে স্ক্রল করতে লাগলো। প্রতিটি ছবি কৌতূহলী ভঙ্গিতে দেখছিল। নিঃসন্দেহে অর্পির ভালো লাগলো তার সুদর্শন জিজুকে। ফর্সা, লম্বা চওড়া গঠনের, সুগঠিত দেহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোজে ছবি দেয়া। একসময় ছবির দিকে তাকিয়ে থেকেই বলল, এটাই কি তাহলে আমার জিজু নাকি? দিশা চোখ নামিয়ে মাথা নেড়ে শুধু মুচকি হাসলো। সেই হাসিতে স্বীকৃতি স্পষ্ট। অর্পি মজা করে আলতো ধাক্কা দিল দিশাকে, হেসে বলল, জিজু তো সেই হ্যান্ডসাম রে, একদম সিনেমার হিরো। এদিকে দিশা ক্লান্ত লাগছিল প্রচুর। সারাদিন অনেক ধকল গেছে, তাই বিছানায় শুয়ে পড়ল। হাত পা সরিয়ে চোখ বুজে শান্ত স্বরে বলল, হিরো না, ব্যাড বয়। পরদিন সকাল বাড়ির সদস্যরা নিজের কাজে যথারীতি ব্যস্ত হয়ে উঠেছে। যে যার কাজে মগ্ন। দিশা ড্রয়িং রুমে ঢুকে দেখল সবাই তাদের নিজস্ব ব্যস্ততায় মগ্ন। আর অর্পি রাতেই জানিয়েছে সুইটি আর লামিয়ে চলে গেছে, কারণ সুইটির বাবা এসেছে বিদেশ থেকে। বিষয়টাতে খুব শান্তি পেল দিশা। আর যাই হোক, আজ এইটা ড্রামা দেখতে হবে না। আর নতুন খবর হচ্ছে তার ভাবির প্রেগন্যান্সির খবর দিশা জানতো না। সকালের খাবারের টেবিলে বসে অপ্রত্যাশিত খুশির জানতে পারল। চুপচাপ নিজের চায়ের কাপ ধরে ধরে ভাবল, থাক, নিজের বিয়ের খবরটা নিজে জানানোর থেকে বেটার তার বাবা জানাক, সেটাই ভালো হবে। তাই এই বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। মাহফুজা বেগম আরসিকে নিয়ে সোফায় বসেছে। সদা প্রাণময় স্বরে উপদেশ দিতে লাগলেন আরসিকে এই বিশেষ সময়ের জন্য। আরসিও বেশ মনোযোগী শ্রোতার মতো শুনছে। মুরব্বীদের কাছ থেকেই তো সব জানতে হবে, সে কি আর জানে বিস্তারিত? আরসির মা খুশি এই খবরে। নিজেও বেশ কিছু কথা বলেছে। রুহি জানতে পেরে বলেছে আসবে একবার এখানে পরীক্ষা শেষ হলেই। দিশার অর্পি এইসব দেখে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। সেই হাসিতে লুকোনো আনন্দ আর উচ্ছ্বাস দুজনেরই মন ছুঁয়ে যাচ্ছিল। রিহান আরিয়ানও খুব খুশি। তারা প্রথমবার চাচ্চু ডাক শুনবে, সেই মুহূর্তেই কথা ভেবে উত্তেজনায় বুক ভরে খুশির স্রোত ভেসে যাচ্ছিল। ঋতিবকে এই খবরটা বলেছে সীমা। ঋতিবও খুশি, তবে অন্যদের মতো লাফিয়ে ঝাঁপিয়ে প্রকাশ করেনি এইজা। আজ যে সারাদিন পড়েছে ঋতিব, নতুন না, এরকম প্রতিদিনই পড়তে হয় তার। সময় কিভাবে যেন পেরিয়ে গেছে। এখন রাতের আকাশটায় অদ্ভুত এক নীলসে ধূসর আবেশ ছড়িয়ে আছে। চারদিক নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের ঝিরঝির শব্দ। আগামীকাল ঋতিবের বিসিএস পরীক্ষা। সেই কাঙ্ক্ষিত পরীক্ষা, যে পরীক্ষার জন্য সে গত কয়েক বছরে প্রায় নিজেকে শেষ করে দিয়েছে। অগণিত বই, অসংখ্য রাত জাগা, অগণিত কফির কাপ, সব মিলিয়ে এক নিরন্তর যুদ্ধ। আজও সে শেষ রাত পর্যন্ত বইয়ে ডুবেছিল। 7 মগ কফি শেষ করে অবশেষে বইয়ের পাতা বন্ধ করল। এটা তার জন্য প্রথমবার, তবুও মাথার ভেতর শব্দগুলো কোলাহল তুলছে। আর কোনো পড়াশোনা নয়, এখন দরকার শান্তি, দরকার এক টুকরো স্বস্তি। আর এই স্বস্তি অন্য কিছুতে পাবে না সে, এই স্বস্তি পাবে তার রুহি পাখির কাছে।
তাই আর না ভেবে কালো জ্যাকেটটা কাঁধে তুলে নিল সে। এখন একটু শীত শীত পড়েছে, তাই আর কোনো দ্বিধা না করে বেরিয়ে পড়ল। হাতের মোবাইলে কন্ট্রাক্ট লিস্টে একটাই নাম ভেসে উঠল, রুহি পাখি। ঋতিব রুহির বাসার সামনে পৌঁছে চট করে ফোন দিল রুহিকে। ফোনের ওপাশে তখনও জেগে আছে রুহি। কাল তার শেষ পরীক্ষা, তাই রিভিশনে ডুবেছিল। হঠাৎ ফোনের আলো দেখে চমকে ওঠে। রিং হচ্ছে, দেখলো স্ক্রিনে লেখা স্যার, পাশে লাভ ইমোজি। এত রাতে ফোন দেয় অবাক হলো রুহি, তবু না ভেবে রিসিভ করতেই শোনে নিচু কাতর গলার ডাক, একটু নিচে আসবে প্লিজ, আমি দাঁড়িয়ে আছি, তোমাকে খুব করে প্রয়োজন। ওই কণ্ঠস্বরের অদ্ভুত কাঁপুনিতে রুহির বুক কেঁপে ওঠে। ভয়? না না, সেটা নয়, কিন্তু কিছু একটা বিশেষ অন্যরকম। এরকম কণ্ঠস্বর ঋতিভের শোনেনি আগে। কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে ওড়না গলায় পেঁচিয়ে নিচে নেমে আসে সে। সিঁড়ির ধাপ গোনবার সময়ও তার নেই। দুটো সিঁড়ি স্কিপ করে লাফিয়ে এসেছে। দৌড়ে নিচে এসে দেখে ঋতিভ দাঁড়িয়ে, পরনে সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট। আলো অন্ধকারের মিশ্রণে তার মুখটা অদ্ভুত সুন্দর আর অদ্ভুত আপন লাগছে। রুহি ঝুঁকে হাঁটুতে হাতের ভর রেখে বড়সড় শ্বাস নিল। আসলে এভাবে সিঁড়ি বেয়ে আসতে হাঁপিয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পর রুহি স্বভাবসুলভ হাসিতে এগিয়ে এসে বলল, আপনি যেভাবে ডাক দিলেন আমি এক ছুটে চলে এলাম জানেন। দুটো সিঁড়ি স্কিপ করে একেবারে লাফিয়ে লাফিয়ে এসেছি। ঋতিভ হেসে ফেল রুহির শিশুসুলভ পাগলামিতে। এখন অভ্যস্ত ঋতিভ তবু মেকি বকল, তোমাকে কে বলেছে এমন করতে স্টুপিড? রুহি ঠোঁট উল্টে মৃদু অভিমানী সুরে বলল, আপনার আওয়াজটা এমন ছিল যে ভয় পেয়ে গেছিলাম, যেমন করে ডাকছিলেন আমায়। উত্তর না দিয়ে ঋতিভ হঠাৎ এক পা করে এগিয়ে আসে, রুহির কাঁধে মাথাটা রাখে আলতো করে। এটাকে কি আলিঙ্গন বলা যায়? হয়তো। এক অন্যরকম নিঃশব্দ আলিঙ্গন। ঋতিবের কপালে সে ঠেকে রুহির কাঁধে। নিঃশ্বাস গলে যায় রুহির গলার কাছ দিয়ে। রুহি হকচকিয়ে যায় এরূপ কাজে। কি হলো এটা বুঝলো না কিছু তার নাজুক মন। অনুভূতির ধোঁয়াশা খুলতে গিয়ে আকাশ কুসুম ভাবনার মাঝে ঋতিব দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলল, ভালো লাগছে না রুহি পাখি? রুহি থমকে ওঠে। রুহি পাখি, এই ডাকটা শুনে কেমন জানি শিহরণ নামলো বুক জুড়ে। এই শব্দটা এর আগেও একবার বলেছিল ঋতিব, এই নিয়ে দুবার বলেছে এই শব্দটা। দুবারের দুই মুহূর্তেই শরীর জুড়ে অদ্ভুত এক কম্পন ছড়িয়ে গেছে রুহির। শিহরিত হয়েছে সে। রুহি ধীরে হাত বাড়িয়ে আলতো করে ঋতিবের হাত রাখে পিঠে, তারপর হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে। ভাবে হয়তো মানুষটা ক্লান্ত, হয়তো শুধু একটু আশ্রয় চাইছে। কিছুক্ষণ নিঃশব্দে কাটে এভাবেই। 5 মিনিট পর ঋতিব ধীরে মাথা তোলে, রুহির মাথায় নরম হাত রাখে, আলতো করে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটা স্বস্তি দিয়েছে তাকে, তাই রুহির মাথায় আদুরে হাত বুলিয়ে দেয় ঋতিব। আঙুলের ছোঁয়ায় অদৃশ্য শান্তি অনুভব করছিল রুহি। ঋতিব স্বাভাবিক হয়ে বলল, হয়েছে, এবার বাসায় যাও। রুহির মাথায় হাত বুলানোর সে স্পর্শ এক অদ্ভুত সান্ত্বনা ঋতিবের কাছে, কিন্তু তা প্রকাশ করেনি। স্বস্তি পেতে এসেছিল সে এখানে, পেয়েছে স্বস্তি, খুব করে পেয়েছে। নিজের বাড়ির দিকে এগোতে গিয়ে হঠাৎ আবার পা থেমে যায় রুহির। পেছন ফিরে এগিয়ে এসে ঋতিবের দিকে মনের ইচ্ছে দমাতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে নিষ্পাপ স্বরে বলে, স্যার আরেকবার মাথায় হাত বুলিয়ে দেবেন? কি নিষ্পাপ আবেদন! ঋতিব মৃদু হেসে মাথা নাড়ে, আবারও আলতো করে রুহির চুলের ওপর হাত রেখে বুলিয়ে দেয়। তারপর বলল, দিলাম, এবার যাও, গুড নাইট। রুহির ঠোঁটে লাজুক হাসি খেলে যে বলল, গুড নাইট। তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সে। কিন্তু বুকের ভেতর এখনও কাঁপছে সেই অপ্রকাশ্য অনুভূতি। এই যে ছোট ছোট স্পর্শ, এগুলোই হাজার অজানা কথার, হাজারো অনুভূতির বহিঃপ্রকাশ। ঘড়ির কাঁটা বিকেল 5টা সুই সুই করছে। দিশা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। সাদা শার্টের সাথে অফ হোয়াইট ডেনিম প্যান্ট। সাদামাটা সাজ হলেও একটা অদ্ভুত শক্ত মাধুর্য আছে তার সাধারণ সাজে। লম্বা কালো চুলগুলো শক্ত করে পনিটেল করে বেঁধেছে সে। চুলগুলো রাখতে তার ভয়ানক বিরক্তি। ভাবলো এই গরমে যে মেয়েরা অবলীলে চুল ছেড়ে রাখে তাদের সাহস দেখে অবাক হয় দিশা। মাঝে মাঝে ভাবে এরা কি গরমের ফিল পায় না, কিন্তু দিশার কাছে এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। রিহান আর ঋতিব সবসময় মজা করে তাকে, ছোট ভাই বলে ডাকে, তাই হয়তো নিজের অজান্তেই সে নিজেকে মেয়েদের কাতারে ফেলতে চায় না। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে পারফিউম স্প্রে করে নিল।
পারফিউমের মিষ্টি গন্ধে ঘরটা ভরে উঠতেই দিশা টুক করে মানিব্যাগটা জিন্সের প্যাকেটে গুজে নিল। পার্স, ভ্যানিটি ব্যাগ এসবের ঝক্কি তার একদম সহ্য হয় না। তার ভাষায় বাইরে বেরোতে যা দরকার তার জন্য নিজের দুটো পকেটই যথেষ্ট, ব্যাস সব কমপ্লিট। বাইরে যাওয়ার জন্য এটুকুই আনাপ তার কাছে। নিজের রুমের দরজা চাপিয়ে সে হাঁটতে লাগলো অর্পির রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার নক করেও দেখলো না কোনো সাড়া নেই। বিরক্ত হয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো সে, অর্পি দরজা খোল, আমি রেডি হয়ে গেছি, লেট হয়ে যাচ্ছে, কিন্তু শপিংয়ে না গিয়ে পরে এসে বলবি এটা দে ওটা দে, আর কিছুই দেব না বলে দিলাম। অর্পি ঘুমিয়েছিল একদম বিভোর হয়ে, ঘুমালে তার হুঁশ থাকে না, কোলবালির জড়িয়ে কাত হয়ে শুয়েছিল। বিকেলে একটা জব্বর ঘুম দেয় সে। এই বিকেলের ঘুম তার অভ্যাস। দিশার অনবরত চেঁচামেচিতে উঠে গেল অর্পি। দিশার চিৎকারে ঘুম ভাঙলেও শরীরে অলসতা ছাড়ছে না। ঘুম এখনো ছাড়েনি, চোখ থেকে নিভু নিভু ভাবে চোখের পাতা দুটো খুলছে আর বুঝছে। অতি কষ্টে কোলবালিশ দূরে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর ঢুলু ঢুলু পায়ে গিয়ে দরজা খুলে দেয়। দিশা এক ঝলক তাকিয়ে হেসে উঠল। অর্পির চুলগুলো এলোমেলো, হাঁটুর উপর উঠে থাকা একটা প্লাজো এখনও হামি দিচ্ছে, পুরো এক পাগল মে লাগছে। দিশা আবার খিলখিল করে হেসে ওঠে অর্পির এমন লুক দেখে। পরক্ষণই বলে উঠল, বিশ্বাস করো অর্পি, তোর এই লুক দেখলে সীমান্ত ভাই নিশ্চিত সাথে সাথেই পালিয়ে যেত। পুরো পাগল লাগছিস, যা ফ্রেশ হয়ে আয়। অর্পিও মৃদু হাসিতে সাড়া দিল, তারপর ঢুলু ঢুলু পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তারপর দিশা অর্পির ওয়ার্ড্রোব খুলে জামা খুঁজতে লাগলো। হাতে পেল মেরুন রঙের একটি থ্রি পিস, চোখে লাগার মতো সুন্দর, এটাই পারফেক্ট ভেবে সেটটা বিছানায় সাজিয়ে রাখলো। এমনিতেই তাদের দেরি হয়ে গেছে, তাই দিশা যত তাড়াতাড়ি যাওয়া যায় তার ব্যবস্থাই করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অর্পি জামাটা নিয়ে চেঞ্জ করতে গেল। কয়েক মিনিট পর যখন ফিরে এলো, দিশার চোখ মুহূর্তের জন্য আটকে গেল। বলল, বাহ, ড্রেসটাতে বেশ মানিয়েছে তাকে, বড় বড় লাগছে। এই ড্রেসটা কবে কিনলি রে? অর্পি নিজের কিছু জিনিস বহন করার জন্য ছোট্ট ব্যাগে টাকা, ফোন এসব ভরছিল। দিশাকে জবাব দেয়, কিছুদিন আগেই বাবা এনে দিয়েছিল, পরে আর পড়া হয়নি, ভালো করেছিস সেটা বের করে দিয়েছিস। দুজন এরকম ছোট ছোট কথা বলে সব গুছিয়ে নিচে নামলো। নিচের বসার ঘরে আরিয়ান বসে হেডফোনে গান শুনছিল। দিশা ঝট করে হেডফোনটা খুলে নিয়ে বলল, চল আমাদের সাথে মার্কেটে যাবি, কিছু শপিং কোড আছে। আরিয়ান হেডফোনটা নিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, না ভাই, তোরা যা, বাইরে থেকে এসেছি মাত্র, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। দিশা ভুরু নাচিয়ে মুচকি হেসে ফিসফিস করে উঠল, কিন্তু আমি তো সব খবর রাখি ব্রো, আজকাল তোকে নিয়মিত ভার্সিটিতে দেখা যাচ্ছে, হেডফোনে রোমান্টিক গানও শুনছিস। হুম হুম। আরিয়ান থতমত খেয়ে গেল, ঘাবড়ে যায় দিশার রূপ কাণ্ডে। এই মেয়েটা না সত্যি কিচ্ছু লুকানো যায় না, সব জেনে বসে থাকে। তারপর নিজেকে বাঁচাতে অজুহাত দিয়ে বলে, এই কোথায় যাবি যা তো, আমাকে জ্বালাস না। এই বলে মুখ বাঁচিয়ে নিজের ঘরে চলে যেতে চায় আরিয়ান, কারণ বুঝে গেছে এখানে থাকা বিপজ্জনক। দিশা তা বুঝতে পেরে শুনিয়ে শুনিয়ে বলে, পালিয়ে কোথায় যাবি, তোকে বাইরে থেকে এসে ধরছি ব্রো। দিশার কথা শুনতে পেয়েছিল আরিয়ান, লাজুক হাসি লুকিয়ে নিজের ঘরে চলে যায় সে। অর্পি কিছুই বুঝতে পারল না, কেবল অবাক চোখে নিষ্পাপ দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে থাকলো। কিসের কি বলল এরা বোধগম্য হলো না তার। তারপর ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে বলল, কি বললি তোরা? কিছুই তো বুঝলাম না। দিশা শুধু রহস্যময় এক হাসি হেসে অর্পির কাঁধে হাত রেখে বলল, কিছু না, সাধে কি আর তোকে বলি থাক, এগুলো বড়দের কথা, তোরা তো বুঝতে হবে না। এরপর দুই বোন মিলে স্কুটিতে উঠে গেল। দু বোনের স্কুটি বিকেলের গরম হাওয়ায় কেটে এগিয়ে চলল। শপিং মলের কাছের দেয়ালে তখন বিকেলের রোদের শেষ আলো ঝিকমিক করছে। ট্যুরের প্রস্তুতিতে দিশার বেশ কিছু জামা কাপড় কেনার দরকার। অর্পি শুধু টুকটাক কিছু নেবে, তাই কেনাকাটা করতে বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যেই ব্যাগ হাতে বেরিয়ে এলো তারা। রাস্তার ধারে এগোতেই দিশা হঠাৎ অর্পির হাত টেনে থামালো। অর্পি পেছন ঘুরে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? দিশা কোনো উত্তর না দিয়ে আঙুল তুলে দেখালো সড়কের ওপারে। সেখানে পার্কের বেঞ্চে বসা এরশাদ, তার পাশে একটা ছোট্ট মেয়ে বসা, মলিন চেহারা, পরনে জোড়াতালি দেওয়া ফ্রক। দুজনের মাঝের ছোট্ট থালায় গরম ভাতের ধোয়া উঠছে উপরে। এরশাদ নিজ হাতে বাচ্চাটিকে খাইয়ে দিচ্ছে।
আবার নিজেও লোকমা নিচ্ছে, আর হালকা হাসিতে মেতে কথা বলছে দুজন। দৃশ্যটা এত অপ্রত্যাশিত, এত শান্ত যে অর্পি অনিচ্ছা সত্ত্বেও তাকিয়ে রইল অপলকভাবে। মনে হলো শহরের সমস্ত কোলাহল এক মুহূর্তের জন্য থেমে গেছে, আর সে কিছুই শুনতে পাচ্ছে না। দিশার মুখে একই বিষয়ের ছাপ বলল, আরে এটা ওই এসপি এরশাদ না? অর্পি তখন একইভাবে তাকে হজম হচ্ছে না বিষয়টা, তবু বলো চলো ওখানে গিয়ে দেখি। দুজনেই ধীরে ধীরে রাস্তা পার হয়ে ব্রেঞ্চের দিকে এগোলো। এরশাদ খেয়াল করেনি ওদের। অর্পি সে আছে একইভাবে দেখছে কিভাবে হাসি মুখে কথা বলছিল এরশাদ বাচ্চাটার সাথে। মনে হচ্ছে কত দিনের পরিচয়। এরশাদকে হাসতেই প্রথম দেখলো কি এক অপূর্ব দৃশ্য। পুলিশরা এত ভালো মনের মানুষ হয় জানতো না অর্পি। বাচ্চা মেয়েটাকে দেখে দরিদ্র শিশুর মতো লাগছিল। ইরশাদ খেতে খেতে চোখ তুলে সামনে তাকালো, দেখলো অর্পি আর দিশাকে। ততক্ষণেও খাওয়া শেষ হয়নি। শেষ হতে হাত ধুয়ে বাচ্চাটির মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিল। আম্মু, পেট ভরেছে তো আপনার? বাচ্চাটার মাথা নাড়ল খুশিতে। তারপর এরশাদ বাচ্চাটাকে বলল, এবার বাসায় যান আম্মা, আর খেলাধুলার প্রয়োজন নেই। আপনার মাকে আমার সালাম জানাবেন। বাচ্চা মেয়েটা আনন্দে মাথা নাড়িয়ে চলে গেল হেলে দুলে। এরশাদের গায়ে তখন ইউনিফর্ম ছিল না, অফ ডিউটিতে ছিল। একটা কালো শার্ট পরনে, চুল এলোমেলো কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। আসলে এরশাদের মুখের সুন্দর গঠন আর মাত্রাতিরিক্ত ফর্সা হয় সবসময় সুন্দর লাগে, আর তার নীল চোখের তো তুলনায় নেই। দিশা প্রথমেই বিনীতভাবে সালাম জানতেই এরশাদ মাথা নেড়ে উত্তর দিল। এবার নিজের সমুদ্র নীল চোখ নিক্ষেপ করলো অর্পির দিকে। অর্পি নিজেও অপলক তাকিয়েছিল, কেন সে জানে না। হুঁশ ফিরতে চোখে চোখ পড়ে ইরশাদ আর অর্পির। আবার ইরশাদের সে চোখ একদম সেভাবেই তাকিয়ে আছে। কেঁপে ওঠে অর্পি। এই দৃষ্টির মানে কি অর্পি বুঝতে পারে না। অর্পি আজ যে সাহস করে বলে ফেললো, আপনি সবসময় এভাবে তাকান কেন, এরকম অদ্ভুতভাবে? সেদিন থানেও আমি লক্ষ্য করেছিলাম আপনার এই দুটো নীল চোখকে। এরশাদ মৃদু হাসলো। অর্পির এই বোকা বোকা কথাগুলো তাকে আনন্দ দিচ্ছে। তাও আবার ঠিক সেইভাবে সমুদ্র নীল চোখ নিক্ষেপ করে অর্পির দিকে। তারপর বলল, কিভাবে তাকায় মিস অর্পি? অর্পি রেখে যেয়ে ভাবলো কিভাবে তাকায় মানে? সে কি বুঝে না কিভাবে তাকায়? মজা করছে নাকি আমার সাথে, নাকি ভালো সাজার চেষ্টা করছে? অর্পি বলেই ফেলে, জানি না এই দৃষ্টির মানে, বুঝতে পারি না আমি, কিন্তু আমার অদ্ভুত লাগে। এরশাদ আবারও হাসে। এটা তার স্বভাবসুলভ হাসি। হাসি মুখে থাকবেই যাই হয়ে যাক। কেন জানি না অর্পিকে রাগাতেও তারও বেশ ভালো লাগে। এরশাদ বলল, আচ্ছা আপনি ভেবে বলুন মিস অর্পি, আমার দৃষ্টি অ্যাকচুয়ালি কেমন লাগে? মানে বখাটে অসভ্য ছেলেদের মতো। আমি কি সেভাবে তাকাই আপনার দিকে? আমাকে কি খারাপ মনে হচ্ছে আপনার? দিশা রীতিমতো চমকাচ্ছে, কি করছে কি এরা? কিন্তু অর্পি ভাবলো না তো, বখাটে বা অসভ্য দৃষ্টি নয় এসপির, অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম দৃষ্টি। বর্ণনা করতে পারছে না অর্পি, আর না পারছে কাউকে বোঝাতে। অর্পি মাথা নেড়ে বলল, না একেবারেই না। জিএসপি অফ ডিউটিতে কোনো দরিদ্র শিশুর সাথে একই পাতে খাওয়ার মতো মন মানসিকতা রাখে, সে মেয়েদের দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। মেয়েদের অসম্মান করা তার ধাঁচের নয়। এরশাদের ভালো লাগলো অর্পির কথা। সে আর যাই হোক, মেয়েটা তাকে খারাপ ভাবেনি। নিজের চিন্তায় মনে মনেও হাসল। তবু বলল, তাহলে বলছেন আমার দৃষ্টিতে খারাপ কিছু নেই? অর্পি ভুরু কুঁচকে গেল। বুঝলো এই লোক হেয়ালি করতে পারে প্রচুর। স্বাভাবিকভাবে বলল, জানি না, কিন্তু দৃষ্টিটা অন্যরকম, অস্বস্তি নয়, তবে অদ্ভুত, ঠিক ব্যাখ্যা করতে পারছি না। অর্পির কথায় এরশাদের ঠোঁটে এক শান্ত হাসি ফুটল। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। তা আপনারা কোথায় উড়োজাহাজ চালাতে বেরিয়েছিলেন? মজার স্বরেই বলেছে কথাটা, তবে অর্পির দিকে তাকিয়েই বলেছে। কিন্তু অর্পি ছোট ছোট চোখে তাকায়, তাই এরশাদ বলে, জাস্ট জোকিং। দিশা কৌতূহল লাগছিল এইসবে। যে কোনো এসপি এভাবে রাস্তায় খেয়েছে, তাই কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, আচ্ছা অফিসার, আপনি এভাবে রাস্তায় খাচ্ছিলেন কেন? প্লিজ ডোন্ট মাইন্ড। কৌতূহলে আটকাতে না পেরে বললাম। এরশাদ হালকা হেসে বলল, আমি বড্ড ছন্নছাড়া বেপরোয়া মানুষ। তবে হ্যাঁ, একটা পরিবারের জন্য আকুল। আমি কটেজে একা থাকি, কিন্তু একা খেতে ভালো লাগে না। মোটামুটি এই রাস্তায় থাকা অনেকেই আমার পরিবারের ভূমিকা পালন করে, কারণ আমার মতো এরা অনেকেই অনাথ। তাই আমরা সবাই মিলে একটা পরিবার। দারুণ না ব্যাপারটা?
সত্যি বলতে শান্তি লাগে ওদের পেলে, একা লাগে না। তাই সময় পেলে রাস্তায় এই ব্রেঞ্চে বসে ওদের নিয়ে খাওয়া দাওয়া করি একসাথে। আজ মুন্নি মানে যে মেয়েটাকে দেখলেন ও একাই এসেছিল, বাকিরা আসেনি, খেলতে গিয়েছে, তাই ওর সাথেই খেলাম। এমনিতে সবাই মিলে মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, একটা পিকনিক ভাই পাশে। শেষ কথাগুলো এরশাদ মজার সুরে বলেছে, তবুও তা শুনে অর্পির বুক হু হু করে উঠল। কত কি ভেবে বকেছে এই এসপিকে, অথচ কে বলবে এই এসপির মনে এত দুঃখ, সে এতটা একা। কিন্তু আজ এই জাদ্রেল এসপি সম্পর্কের মনোভাব পাল্টে গেল অর্পির। যত ভুল ধারণা, যত সন্দেহ, সব এক নিমিষে ধুয়ে গেল। এক অপরিচিত মানুষের জন্য অগাধ শ্রদ্ধা গড়ে উঠল মনের গভীরে। অর্পি হেসে সহজ হওয়ার জন্য বলল, আমরা কিন্তু আজ শপিং মলে উড়োজাহাজ চালাচ্ছিলাম। এরশাদ হেসে ফেলল অর্পির সহজ হওয়া দেখে, এরপর বলল, তাই নাকি? তাই একটু দেখে শুনে উড়োজাহাজ চালাবেন মিস অর্পি? অর্পি চোখ নামিয়ে বলল, আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন, আমি অনেক ছোট আপনার। আপনিটা অদ্ভুত লাগছে শুনতে। দিশা অর্পিকে দেখছে, ভাবলো মেয়েটা পাল্টি খেলো কেন। এরশাদ মাথা নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি? এই সম্বোধনটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের, এটাই থাক। অর্পি আর কিছু না বলল, মাথা নাড়ল শুধু। এরপর বলল, আচ্ছা আমরা চলি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরশাদের নীল চোখে অদৃশ্য এক আশার ঝিলিক দিল, নিজে বলল আল্লাহ হাফেজ। এরপর ইরশাদ দিশাদের উল্টো দিকে চলে গেল। দু বোন ধীরে ধীরে রাস্তা পার হয়ে আবার স্কুটিতে চড়ে বসল। পিছনে ফেলে এলো এক অদ্ভুত বিকেলের সান্নিধ্য। সেখানে যেখানে মানুষের জীবন কত ধরনের হতে পারে তার ধারণা পেল। দুজনে বুঝলো জাদ্রেল পুলিশ হলেও মানুষ হিসাবে অমায়িক। সন্ধ্যা নেমে এসেছে, বাড়ির ভেতর বসার ঘরে মৃদু আলো জ্বলছে। অর্পি আর দিশা ফিরে এসে নিজেদের ঘরে চলে গেছে অনেক আগেই। বসার ঘরের মাঝখানের টেবিলের ওপর ধোয়া ওঠা চায়ের পেয়ালা থেকে উঠছে গরম ভাব। সুমন সোফার কোণে হেলান দিয়ে বসে আছেন, পাশে রূপক চা খাচ্ছেন। মাহফুজা বেগম সারাশির ধাতব শব্দ তুলে সুপারি কাটছেন ধীর ছন্দে। সীমা আর ফারিহা রান্নাঘরে রাতের খাবারের তোড়জোড় নিয়ে ব্যস্ত। ঘরে এক অদৃশ্য চাপা নীরবতা বিরাজ করছে। অবশেষে সুমনি থেমে থাকা নীরবতা ভাঙলেন। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে রূপককে বললেন, ভাইয়া, তোর মনে আছে তো সেদিন থানায় যাওয়া হয়েছিল? রূপক চোখ তুলে তাকালেন, ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কোন দিনের কথা বলছিস? সুমনের ঠোঁটে রহস্যময় হাসি, বললেন, ওই যে সেদিন আমরা বাচ্চাগুলোকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম। নতুন এসপি এসেছে, নাম ইরশাদ শাহরিয়ার। রূপক ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু ওই এসপিকে নিয়ে কথা কেন? সুমন হালকা হাসলেন, চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, ছেলেটা আমার বেশ মনে ধরেছে। সেদিন আমার এক পরিচিত লোকের কাছ থেকে জানতে পারলাম বিয়ের জন্য পাত্রী খুঁজছে ওই ছেলে। রূপক খানিক অবাক হয়ে চেয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, মানে তুই কি আমাদের অর্পির জন্য ভাবছিস? সুমন দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, দেখতে শুনতে ভালো, পড়াশোনা তো মেধাবী ছিল, সব দিক দিয়ে সৎ এবং স্থির প্রকৃতিরই ছেলে। এই কদিনে ডিপার্টমেন্টে নামও করেছে অনেক। তামিম বলল, সব। এছাড়া আমি খোঁজ নিয়েছি, কিন্তু ছেলেটার কেউ নেই, অনাথ। রূপক নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বুঝলাম। আমাদের তো ভালো পাত্র চাই, আসল কথা মানুষটা কেমন। ভালো মানুষ হলো তাতেই তো সব। অনাথ হোক সেটা দোষের নয়। সুমন সন্তুষ্টির সুরে মাথা নাড়লেন, কিন্তু রান্নাঘরের আড়াল থেকে ফারিহার কানে কথাগুলো বাজল বিদ্যুতের মতো। সে হাতের কাজ ফেলে ছুটে এসে দাঁড়ালো বসার ঘরের দরজায়। চোখে মৃদু রাগ, বলল, অনাথ মানে কি? কোনো অনাথ ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে কেন দেব? আমার মেয়ের কি কমতি আছে যে এমন পাত্র চাইছেন? সুমনের কপালে ভাঁজ পড়ল, গলায় বিরক্তির সুর। ফারিহা, না জেনে এত কথা বলছে কেন? অনাথ তো কি মানুষ না? ফারিয়া গলা উঁচু করে বলল, বিয়ে যদি দিতেই হয় তবে এমন ঘরে দেব যেখানে সব দিক থেকে উচ্চবিত্ত থাকবে। বিয়ে দিতে হলে সর্বোচ্চ ভালো ঘরেই দিব। আমার মেয়ের কোনো খুঁত নেই যে তাকে অনাথ ছেলের ঘরে পাঠাতে হবে। আর তাছাড়া এখনই বা বিয়ের এমন কি তারা? রূপক শান্ত স্বরে থামানোর চেষ্টা করলেন, আমি বলছি শোনো। সুমনের দিকটা বুঝতে পেরেছি, মেয়ে যখন হয়েছে চিন্তা হবেই। পড়াশোনা তো আর বাদ রাখবে না, বিয়ের পরেও করা যাবে। সামনেই তো উচ্চ মাধ্যমিক দেবে। মেয়ে তো বড় হচ্ছে, আর ছেলেটাও বেশ ভালো যা শুনলাম।
সুমন সায় দিয়ে মাথা ঝুঁকালেন, তবুও ফারিহার চোখের আগুন নিভল না। বলল, কিন্তু আমার মেয়েকেই কেন? কোনো অনাথের সঙ্গে বিয়ে দিতে হলে এই দিশাকে দিন না, আমার মেয়ে তো দিশার চেয়েও ছোট। এবার মাহফুজা বেগম মুখ তুললেন, অনেকক্ষণ সব পর্যবেক্ষণ করছিলেন ধীর চোখে। ফারিহার দিকে তাকিয়ে গলায় স্থির রেখে অথচ ধারালো স্বরে বললেন, আমি এখনও বুঝলাম না দিশার সঙ্গে তোমার এত বিদ্বেষ কেন মেজো বৌমা? তাকে হেয় করছো কেন বারবার? আর এই বিয়ের প্রস্তাব তো সুমন নিজে অর্পির জন্য এনেছে, দিশাকে টেনে আনছো কেন? সুমন নিজেও বলে উঠলেন, ফারিহা ঝামেলা চাই না কোনো, বিয়ে দিতে চাচ্ছি কিন্তু বিয়ে দেয়নি, একটি প্রস্তাব তুলেছি, কোনো সিদ্ধান্ত নয়। তোমাদের সবার মত নিয়েই সব হবে। আর দিশার বিয়ের দায়িত্ব তামিমের, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফারিহা ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিলেন, চোখের কোণে জমে থাকা অজস্র অস্বস্তি, রাগ আর অপ্রকাশিত হিংসা তার নিঃশ্বাসে ভার হয়ে ঝুলে থাকল। তস্ত্র পায়ে আবার রান্নাঘরে চলে গেল। বসার ঘরের নীরবতা এবারও ভারী হয়ে এলো। মাহফুজা বেগম ধীরে সুস্থে সুপারি কাটতে কাটতে চোখ তুলে বললেন, শোন, একটা কাজ করা যায়। বাচ্চারা ট্যুর থেকে ফিরে এলে একদিন ওই এসপিকে দাওয়াত করে খাওয়াই না? আমরাও তো তখন ভালো করে দেখে নিতে পারবো আসলে কেমন ছেলে সে। আর আমাকে তো চিনিসই, জহুরির চোখ একদম, মুখ দেখে বলে দিতে পারবো। মাহফুজা নিজের প্রশংসায় পঞ্চমুখ হলেন নিজেই। কথাটা সত্য বটে। মনে মনে ভাবলেন, নিজের বড় আর ছোট ছেলের জন্য দুই বৌমা তার নিজেরই পছন্দ করা ছিল, দুজনেই সহজ সরল। তবে তার মেজো বৌমা একেবারে উল্টো, হিংসাত্মক ভাবনার কুটিল মনের অধিকারী। কারণ সুমনের পছন্দ করা ছিল তার মেজো বৌমা। এর জন্য অবশ্য সুমনকে কম খোটা দেয়নি মাহফুজা। সুমন নিজেও টের পেয়েছে সত্যতা, যে তার মায়ের কথা কত ভাগ খাঁটি। মাহফুজার কথা শুনে রূপক আর সুমন একে অপরের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। রূপক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এটা করা যায়, তামিম আসুক, ওকে বলে রাখবো। আর কাছ থেকে না দেখলে মানুষকে চেনা যায় না, এটাই বরং ভালো হবে। সুমন মৃদু হাসলেন এবং বললেন, দেখা যাক কি হয়। অবশেষে চৌধুরী বাড়িতে আজ রাতটা বিশেষ। সময় রাত 9:30। রাতে হালকা কুয়াশা ঢাকা উঠোনে। ফুলের টবের পাশে গাছের পাতায় শিশির ভেজা, বাতাসে একরাশ দমকা হাওয়া বয়ে চলেছে। আর বাড়ির ছেলেমেয়েদের হইচই তো আছেই। সব মিলিয়ে বাড়ির পরিবেশটা আগের মতো মুখরিত, যেমনটা সন্ধ্যায় থাকে। আজই সেই দিন যেদিন পরিবারের বাচ্চারা সবাই মিলে বহু প্রতীক্ষিত ট্যুরের প্ল্যান করেছিল। তাদের গন্তব্য সাজেক ভ্যালি। রিহান সকাল থেকে উচ্ছ্বসিত। সে রেডি হয়ে দরজার সামনে দাঁড়িয়ে একের পর এক হাঁক দিচ্ছেন, এই কেউ নামছে না কেন রে? জিপ রেডি হয়ে গেছে। হাঁকডাক শুনে সবাই তাড়াতাড়ি করছে উপরে। তখনও দিশার অর্পি রেডি হয় শেষ টাচ দিচ্ছিল। কিছুক্ষণ পর কেয়া সহ 3 জন একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কেয়ার হাতে বড় একটি ব্যাগ, যেখানে প্রচুর খাবার দাবার রাখা, কারণ জিপে করে সাজেক যাওয়া হবে। অনেকটা সময় লাগবে। মাঝে মাঝে তারা থামবে খাওয়া দাওয়ার জন্য। রিহান ওদের চোখে চশমা খুলে বড় বড় চোখ করে বলে উঠল, ওয়াও, লুকিং সো প্রিটি গাইস। কেয়া ভুরু কোঁচকে ঠোঁট বাঁকে বলে, হয়েছে হয়েছে, এই প্রশংসার নাটক বন্ধ করো। রিহান কাঁধ ঝাঁকিয়ে চশমাটা বুকের সামনে ঝুলিয়ে বলে, যা বাবা, আজকাল প্রশংসারও দাম নেই। কেয়া রাগী স্বরে বলে, দেখো ফাজলামো করবে না এখন। খাবারের ব্যাগগুলো জিপে রেখে আসছি আমি, আর দেখো তো কিছু বাদ আসছে নাকি। রিহান ব্যস্ত ভঙ্গিতে লিস্ট মিলিয়ে নিচ্ছিল। পাশে দিশা তখন এক দৃষ্টে ফোনের স্ক্রিনে তাকিয়ে কারোর সঙ্গে টানা কিছুক্ষণ ধরে চ্যাট করছে। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, কারণ সাহেবই ছিল অপর প্রান্তে। সে জেদ ধরে বসেছে সেও সাজেকে যাবে। দিশা শত বোঝানো তো কাজ না হওয়ায় শেষে ফোন অফ করে পকেটে পুরল। অর্পি দিশার পাশে দাঁড়িয়ে কি এক ভাবনায় ডুবেছিল। হঠাৎই পেছন থেকে শোনা গেল পরিচিত সুরেলা কণ্ঠের দুটো বাক্য, আমি এসে গেছি, দেরি করে ফেললাম নাকি? সবাই একসাথে ঘুরে তাকালো। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে রুহি, কালো গাউনে সোনালি কাঁচ করা জামা গায়ে, আর কোলে একরাশ ফুরফুরে লোমওয়ালা সাদা বিড়াল ছানা। আর রুহির মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। অর্পি বিড়ালটাকে দেখে অবাক হয়ে গিয়ে আসে, আরে আরে, এত কিউট বিড়াল কই পেলে? একে নিয়ে সাজেকে যাচ্ছ নাকি? রুহি হেসে বলে, ওর নাম সুহি, স্যার গিফটটা করেছিলেন আমাকে, আর সাজেকে নেব না ওকে। আমি ভেবেছি এখানে আপুর কাছে রেখে যাই। মা বিড়াল একদম সহ্য করতে পারে না, যত্ন নিতে পারবে না। অর্পি মাথা নাড়িয়ে বিড়ালটার গায়ে হাত বুলিয়ে বলল,
সুহি? নামটা বেশ মিষ্টি, দাঁড়াও আমি ওকে ভাবির কাছে দিয়ে আসি চট করে। দিশা তখন ঠোঁট বাঁকিয়ে ভুরু নাচিয়ে নাচিয়ে বলে, বাহ, আজকাল ভাইয়া তোমাকে গিফটও দিচ্ছে দেখি। রুহি থমকে গেল, চোখে মুখে একরাশ লজ্জা, বলল, ওই আসলে। দিশা হেসে তার কাঁধে হাত রাখল। ডারোমত কিউটি, মজা করছিলাম, চলো জিপে গিয়ে বসি, বাকিরা আসুক। রিহান তখন পেছন থেকে চেঁচিয়ে বলে, পিচ্চি বেয়ান, আজ কিন্তু আপনাকে ছাড়ব না, পথে অনেক গল্প করব, কারণ স্পেশালি আমি অনেক কথা বলি। রুহি ফিক করে হেসে বলে, তাহলে তো আজ বোর হব না, কারণ আমিও অনেক কথা বলি। দিশা আর রুহি জিপের দিকে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দিশা শোন, রুহি আমার সঙ্গে ফ্রন্ট সিটে বসবে, তোরা পেছনে বস। দিশা আর রুহি পেছনে তাকায়, দেখে ঋতিবের পরনে সাদা শার্ট, কোনি পর্যন্ত গোজা হাতা, কালো প্যান্ট, কাঁধে ঝোলানো গিটার আর হাতে ডিএসএলআর ক্যামেরা। সাধারণ ড্রেস আপ, তবু আকর্ষণীয়। এই ঘুরতে যাওয়াতে ঋতিভের চেহারায় কোনো উচ্ছ্বাস নেই, সে একই চেনা স্থিরতা। দিশা উত্তরে হেসে বলে, ওকে ব্রো, যাকে সামনেই বসো তাহলে রুহি, আমি যাই। এই বলে দিশা রুহিকে চোখ মেরে চলে যায়। ঋতিভের কথায় রুহির মাথায় যেন বাজ পড়ে। সে স্থির হয়ে তাকিয়ে থাকে ঋতিভের দিকে, মনে মনে কষ্টের বিলাপ করছিল, কারণ ঋতিভের দিকে তাকিয়ে বলার সাহস নেই। ভাবছিল কেন সে ঋতিভের পাশে বসবে। কত প্ল্যান করেছিল দিশা অর্পি আপুদের সঙ্গে বসে গল্প করবে, হেসে খেলে মজা করবে, সব শেষ। ঋতিভ তখন নিজের ক্যামেরার লেন্স ঠিক করছে, মাঝে মাঝে ক্যামেরা চোখের কাছে এনে দেখছে সব ঠিক কিনা, তবু মুখে কোনো ভাব নেই, যেন চারপাশের সব কিছু তার বাইরে। রুহি কিছুক্ষণ তাকিয়ে থাকে ঋতিভের দিকে নিজের ভাবনায়, কী যে ভেবে চলেছে নিজেও জানে না, যদিও ঋতিভকে দেখছিল। ঋতিভের ওপর এতক্ষণ রাগ হলেও ভাবতে ভাবতে একটা জিনিস আবিষ্কার করে রুহি, ভাবে ঋতিভ তাকে নিজের পাশে বসাবে, এর মানে রুহির দ্বারা সে বিরক্ত হয় না। এসব ভেবে নিজের অজান্তে মুচকে হাসে, আবার চুপও হয়ে যায়। মনে হয় তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি দোলা দিচ্ছে, যেটার নাম সে জানে না, কিন্তু বুঝতে পারছে কিছু একটা বদলে যাচ্ছে। তার ভালো লাগছে ঋতিভকে। রুহি সেভাবেই কিছু পল তাকিয়ে থাকলো ঋতিভের দিকে, হঠাৎই সব ভুলে যায়। ততক্ষণে ঋতিভ রুহির সামনে এসে রুহির মুখের দিকে তুড়ি বাজিয়ে বলে, হোয়াট? রুহি চমকে ওঠে, ধ্যান ভাঙলে মাথা ঝাঁকে বলে, ও কিছু না। ঋতিভ রুহির ভাবনা ধরে ফেলে, ঠোঁটের কোণে অল্প হাসির রেখা দেখা দেয়, যেটা রুহি দেখতে পায়নি। রুহি সব ভুলে চঞ্চল পায়ে পেছনের দিকে ফিরে আবার জিপের দিকে যেতে উদ্যত হলে ঠিক তখনই আবার সেই গলা, রুহি দাঁড়াও। পেছন থেকে আবার সেই গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠস্বরের ভারী সুরে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা রুহির ছোট্ট চঞ্চল পাকে নিমেষে আটকে দিল। এটার কেউ নয়, অবশ্যই ঋতিভের ডাক। রুহি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাপ্পি আইস দেখিয়ে নরম কণ্ঠে শেষ চেষ্টা করে দেখবে ভাবলো, বলল, স্যার আমি অর্পি আপুদের সাথে বসি না প্লিজ। ঋতিভ কোনো উত্তর দিল না, শুধু চোখ ছোট ছোট করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে। রুহির নিষ্পাপ চোখ, শিশুসুলভ কণ্ঠ কিছুই গলাতে পারল না তাকে। খানিক পর গম্ভীর গলায় কঠোর স্বরে বলল, তুমি আমার পাশেই বসবে, এই নিয়ে দ্বিতীয় আর কোনো কথা আমি শুনতে চাই না, গট ইট। কথাটা শুনে ঠোঁট উল্টে দিল রুহি, কাঁদো কাঁদো গলায় প্রতিবাদ করলো, এমন করছেন কেন? ওরা সবাই ওখানে বসে কত মজা করবে, আর আপনার মতো রসকসহীন রোবট মানুষের পাশে বসবো কেন আমি? ঋতিভ হালকা বাঁকা হেসে গেল রুহির দিকে। এক মুহূর্তের জন্য রুহির চোখে চোখ রেখে রুহির হাতটা নিজের মুঠোয় ভরে ফেলল। এরপর দৃঢ় পায়ে তাকে জিপের দিকে নিয়ে যেতে যেতে এক পেশে হেসে বিড়বিড়িয়ে বলল, আমি রসকসহীন রোবট নাকি টসটসে পাকা আম, তা সময় হলে দেখিয়ে দেবো স্টুপিড। এইবার রুহি থেমে যায়। ঋতিভের কথা কানে যায়নি তার। সে তো নিজের হাতের দিকে তাকিয়ে থাকে পলকহীন। কেমন জানি অদ্ভুত অনুভূতির জোয়ারে ভাসছে সে। তার হাত ঋতিভের রূপোর ব্রেসলেট পরা হাতের মুঠোয় বন্দি। ব্রেসলেটে আর অক্ষর স্পষ্ট দেখা যাচ্ছিল, তবে এত কিছু ভাবেনি রুহি। সে দেখছিল তার ছোট্ট হাত কিভাবে অদৃশ্য হলো ঋতিভের হাতের মুঠোয় থাকায়। অর্পি বিড়ালকে রেখে ততক্ষণে দিশার পাশে বসে গেছে।
ঋতিভ রুহির এই চমৎকার দৃশ্য দেখে দিশা অর্পি মুখ টিপে হাসে, কিছু বলে না, কিন্তু রিহান বলেই ফেলে, ওহো, কেউ কেউ বিশেষ ভিআইপি ট্রিটমেন্টে পাচ্ছে দেখি। রুহি মুখ ঘুরিয়ে নেয়, সামান্য লজ্জা পেয়ে ঋতিভের থেকে হাত ছাড়াতে চায়, কিন্তু পুরুষলি শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারে না নিজেকে। চটফট করে বলে ওঠে, আরে হাত ছাড়ুন, সবাই কি ভাবছে, আমি কি হাঁটতে পারি না নাকি আজব, প্লিজ ছাড়ুন। এই কথা বলার সময় গাল লাল হয়ে যাচ্ছিল তার, কিন্তু ঋতিভ প্রত্যুত্তরে কিছুই বলেনি। সে নির্লিপ্তভাবে জিপের দিকে নিয়ে ফ্রন্ট সিটের দরজা খুলে পাশে জায়গা দেখে বলে, বসো। রুহি ধীরে ধীরে সেই সিটে গিয়ে উঠে বসে। গাড়ি স্টার্ট দেয় ঋতিভ। কিছু ঘন্টা সে নিজেই ড্রাইভ করবে, বাকিটা রিহান চালাবে। জিপ চলতে শুরু করলে বাইরে বাতাসে রুহির চুল উঠতে থাকে। ঋতিভ একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। সামনের একটা লুকিং গ্লাস রুহির দিকে তাক করে দেয়, যেখানে রুহির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে চোখে হালকা তৃপ্তি ভেসে ওঠে ঋতিবের, আর ঠোঁটে চমৎকার এক হাসি ফুটে ওঠে। এই তো যাত্রা শুরু হলো তাদের। টানা 6 ঘন্টা ধরে গাড়ির স্টিয়ারিংয়ে ঋতিভের 2 হাত চলমান। বিরাম ছাড়া একটানা গাড়ি চালিয়েছে সে, তবুও কোনো ক্লান্তি ছুঁতে পারেনি তাকে। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 8-10 ঘন্টার মতো। বাইরে তাকালে দেখা যাচ্ছে অচেনা পথ, পাহাড়ের কোলে জড়িয়ে থাকা রাতের নীরবতা। এখন রিহান বলে, চল সামনে, এবার একটু থামা, খেয়ে দে, আমি চালাচ্ছি, অনেকক্ষণ চালালি তুই, রেস্ট নে এবার, সামনে চেকিং আছে। ঋতিভ গাড়িটা একটা খোলা জায়গায় এনে থামায়। দূরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, চারপাশে পাইন গাছের গন্ধে ভরা ঠান্ডা হাওয়া। সবাই একে একে নেমে আসে রাস্তায়। নিস্তব্ধতার ভেতর শুধু মাদুর পাতা আর ব্যস্ত হাতের শব্দ ভেসে ওঠে। কেউ মাদুর পেতেছে আর অর্পি সব খাবার নিয়ে আসছে। রুহির গাড়িতে গল্প করার শখ ছিল, ভেবেছিল কি না কি করবে, কিন্তু 2 ঘন্টার মধ্যেই গাড়িতে ক্লান্তিতে চোখ বুজে আসে তার। মাথা পেছনে হেলে ঘুমিয়ে পড়ে। বাকি 4 ঘন্টা গাড়ির দুলুনিতে সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। গল্প আর কি করবে সে। অথচ কত প্ল্যান ছিল রুহির, যার জন্য নিজের স্যারের সাথে রাগ করেছিল। বাকিদেরও প্রায় একই অবস্থা, ঘুম ঘুম চোখে ঢুলছে দিশা, অর্পি, কেয়া। রিহান আর ঋতিভ জেগেছিল অবশ্য। এখন 3:30 বাজে রাত। চারপাশের অন্ধকার, শুধু ল্যাম্পপোস্টের আলোয় মৃদু ঝিলিক। সবাই মিলে খাবারের আয়োজন করেছে। ঋতিভ গাড়ি সাইডে পার্ক করে চুপচাপ রুহির পাশে এসে দাঁড়ায়। রুহির মুখে কয়েকটা চুল এসে পড়েছে, তাই হালকা বিরক্তিতে চোখ পিটপিট করছে সে। ঋতিভের চোখ আটকে যায় সেই শান্ত ঘুমন্ত মুখশ্রীতে। আস্তে করে আঙুল বাড়িয়ে চুলগুলো সরিয়ে দেয় রুহির কপাল থেকে। আবার ঘটে আরেক বিপত্তি, ল্যাম্পপোস্টের আলো সোজা পড়ে রুহির মুখে, যেটা ঋতিভ লক্ষ্য করে। তাই সে এগিয়ে এসে আলোটা নিজের শরীর দিয়ে আটকে দেয়, যেন তার ছায়ায় রুহির ঘুম নষ্ট না হয়। এসবের মাঝে দিশা তখন দূর থেকে ডাকে, ভাইয়া রুহিকে ওঠাও, খাবে না ও, আর তো ব্রেক পাবে না। ঋতিভ এগিয়ে আসে দিশার দিকে, ঝুঁকে মৃদু গলায় বলে, না ওকে উঠাতে হবে না, ঘুমের মাঝেই খাইয়ে দিচ্ছি আমি, ওর খাবারটা বেড়ে দে, সাথে আমারটাও দিস। দিশা অবাক হয়ে তাকায়, এরপর মুচকি হেসে রুহির খাবারটা এগিয়ে দেয় আর বলে, ভাইয়া তুমি কিভাবে জানলে ও ঘুমের মাঝে খায়? ঋতিভ মৃদু হেসে যেতে যেতে বলে, ইটস সিক্রেট। ঋতিভ রুহির কাছে গিয়ে হাত ধুয়ে রুহির পাশে বসে। চাঁদের আলো, বাতাসের মৃদু গন্ধ আর নিস্তব্ধ রাত, সব মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছে দুজনের মাঝে। কারণ মাদুর পেতে সকলে জিপের থেকে একটু দূরেই বসা। ঋতিভ আস্তে আস্তে চামচে তুলে রুহির মুখের কাছে খাবার ধরে। রুহি আধো ঘুমে, তবু অবচেতনে মুখ খুলে খেয়ে নেয়। এটা তার অভ্যেস। মাঝে মাঝেই রুহি ঘুমিয়ে গেলে তার মা অথবা আরসি খাইয়ে দিত এভাবে। ঋতিভ খাওয়ানোর পুরো সময় তাকিয়ে থাকে, ভাবে এই নির্ভরতার ভেতর একটা শিশুসুলভ মায়া। তার ঠোঁটের কোণে আবার একটুখানি হাসি খেলে যায়। মুগ্ধতার সে হাসি খাবার শেষ হলে নিজ দেখে হাত ধুয়ে নেয়। তখনও বাকিদের খাওয়া দাওয়া শেষ হয়নি। ঋতিভ আরও কিছু সময় পায় রুহির সাথে কাটানোর জন্য। সে ধীরে রুহির দিকে তাকে ফিস ফিস করে বলে, বড় হয়ে যাও রুহি পাখি, প্লিজ তাড়াতাড়ি বড় হয়ে যাও। রুহি ঘুমন্ত অবস্থায় অল্প নড়েচড়ে নেয়, ঠোঁটে ঘুমন্ত অবস্থাতেও মৃদু হাসি লেগে। আর ঋতিভ তার পাশে বসে থাকে, মাথা ঘুরিয়ে সামান্য পেছনের দিকে হেলে তাকিয়ে থাকে রুহির দিকে দীর্ঘক্ষণ। চোখ ঘুরিয়ে দেখতে থাকে নিষ্পাপ মুখশ্রী। এত নিষ্পাপ কেন?
এত মুগ্ধতা কেন ঋতীব ভেবে পায় না। ঋতীব আবার এক আজগুবি ভাবনা ভাবল, যে মুখ জেগে থাকলে এত চঞ্চলতা প্রদর্শন করে, সেটা ঘুমন্ত অবস্থায় এত শান্ত কিভাবে? বিষয়টা ম্যাজিকের মতো না? নিজ মনে ভাবতে লাগে রুহির কোন দিকটা তার পছন্দের, ঘুমন্ত মুখশ্রী নাকি চঞ্চল রুহি। ভেবে দেখে রুহির সব দিকই তার পছন্দের। কি অদ্ভুত সব ভাবনা! যদি কেউ জানতো, নিশ্চিত ঋতীবকে পাগলের উপাধি দিত। এসব ভাবনার মাঝে অল্প হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। হয়তো এখনও কেউ সেভাবে খেয়াল করেনি ঋতীবের এই পরিবর্তন। ইদানিং ঋতীব বেশ অদ্ভুত অদ্ভুত কাজ করে। এর মধ্যে হাসি অন্যরকম, কারণ ঋতীবকে হাসতে দেখেছে তা বাড়ির কেউ বলতে পারবে না। এতদিন খুশির কারণ ছিল না, কিন্তু আজ আছে। ঋতীবের কাছে খুশির কারণ বললে ভুল হবে। আজ তো খুশি আছে, আর সেটা রুহি। এভাবেই কিছু সময়ের জন্য রাতটা থমকে যায় তাদের দুজনকে ঘিরে নিঃশব্দে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবার জিপে ওঠে। এবার রিহান সামনের সিটে বসে, রুহিকে বসানো হলো পেছনের সিটে দিশাদের পাশে। ঋতীবও পেছনের দিকে চলে আসে। সামনের সিটে এখন রিহান আর কেয়া। রুহির এতক্ষণ পরে ঘুম ভেঙেছে। চোখ ডলতে ডলতে চারপাশে তাকালো। কিছুক্ষণের জন্য স্থির হয়ে চারপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। বুঝতে পারে বাইরে তাকিয়ে দেখে অল্প অল্প আলো দেখা যাচ্ছে। তারপর মাথায় হাত তুলে চিৎকার করে বলে, এ বাবা, তোমরা খেলে না কেন? রাত পার হয়ে গেল যে, ভোর এসে যাচ্ছে, দেখেছ? ঋতীব বাদে সবাই হেসে ওঠে রুহির কথা শুনে। অর্পি হেসে বলে, আমরা তো খেয়েছি রুহি, তুমিও খেয়েছো মনে নেই? রুহি কয়েক মুহূর্ত থমকে যায়, তারপর মনে করতে চেষ্টা করে, কিন্তু কিছু মনে না পড়ে হতভম্ব স্বরে বলে, হ্যাঁ, কখন খেলাম? কোথায় খেলাম? কিভাবে খেলাম? রুহির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই নেয় সবাই। দিশা হেসে মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে ভুলে যেতে পারো রুহি? এত বড় স্মরণীয় ঘটনা। স্বয়ং ঋতীব ভাইয়া তোমায় খাইয়েছে। এই দৃশ্য দেখে আমরা সবাই হা হয়েছিলাম। ঘুমের মাঝে খেয়েছো, তাই মনে নেই হয়তো। রুহি চমকে ঋতীবের দিকে তাকায়, কিন্তু ঋতীব নির্লিপ্ত ভঙ্গিতে ফোনে মনোযোগ দিয়েছে। বাকিরা খাওয়ার পর নিজেদের মধ্যে কথা বলছে, আর রুহি ক্রমে চোখ ভরা অবাক হয়ে ঋতীবের দিকে তাকে বলে, আপনি ডাকেননি কেন আমাকে? নিজে নিজে খেয়ে নিতাম আমি, বাচ্চাদের মতো এভাবে ট্রিট করছেন কেন? আচ্ছা, আপনি খেয়েছেন তো? ঋতীব ধীরে চোখ তুলেই বলে, এত প্রশ্ন একসাথে, আর কি বললে? বাচ্চাদের মতো ট্রিট করছি কেন? এর উত্তর তুমি বাচ্চাই। আর সবশেষে আমি খেয়েছি। রুহি চোখ ছোট ছোট করে গর্ব করে বলে ওঠে, বাচ্চা বলবেন না স্যার, বড় হয়ে গেছি আমি, কলেজে উঠবো সামনে। ঋতীব হালকা করে ঘাড় বাঁকিয়ে বলে, কলেজে ওঠো আর যেখানে ওঠো না কেন, তুমি আমার কাছে সবসময় ছোটই থাকবে। রুহি মুখ বাঁকিয়ে চুপ করে অন্যদিকে ঘুরে পরক্ষণেই চোখ কপালে উঠিয়ে ভাবে তাকে খাইয়ে দিয়েছে ঋতীব। আসলেই সাজেক ভেরির মনোরম দৃশ্যের মাঝে বাসন্তী রিসোর্টের দ্বারপ্রান্তে পা রাখতে এক আনন্দ মিশ্রিত শীতল বাতাস সবাইকে বরণ করল। রিহান আগে থেকে 2টি কটেজ বুক করেছে, ফলে মোট 4টি রুমে এখন আরাম করে থাকার ব্যবস্থা আছে তাদের জন্য। প্রথম কটেজের রুমে রিহান ও কেয়া তাদের ব্যক্তিগত জগৎ গড়ে তুলল। দ্বিতীয় রুমে অর্পি আর রুহি একে অপরের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। রুমের পাশে পৌঁছে ক্লান্ত দিশা বেডে গায়ে দেয়। আজ তার চোখে জার্নির জন্য ক্লান্তি আর শরীরের আলস্য ভর করেছে। আর শেষের রুমে ঋতীব একাকী তার ঘরের বারান্দায় গিয়ে শান্তি উপভোগ করতে চলে গিয়েছে। দিশা বেডে শুয়ে মনে মনে ভাবল, আর চারপাশে সৌন্দর্য উপভোগ করার মুড নেই তার, শুধু শান্তি আর দেহের অবসাদকে আলিঙ্গন করতে চায় সে। তার চোখ বুজে আসছে আজকের দীর্ঘ যাত্রার স্মৃতি নিয়ে, আর মন শান্ত শ্বাস নিতে চায় এই পাহাড়ি বাতাসের সঙ্গে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল সে, আপাতত একটা লম্বা ঘুমিয়ে তাকে সতেজ করবে। এসবের ভাবনার মাঝেই ফোনটা কেঁপে উঠল। হঠাৎ রিংটোনের শব্দে চমকে দিশা তাকালো স্ক্রিনে, দেখল ভাবির নাম্বার। ফোন হাতে নিয়ে সেভাবে ক্লান্ত শরীরে পাশের রুমে গিয়ে রুহির কাছে যায়, গিয়ে বলে, রুহি দেখো, ভাবি ফোন করেছে। রুহি ভুলে গিয়েছিল নিজের ফোনটাকে সাইলেন্ট অফ করতে। নিশ্চয়ই ফোন না পেয়ে দিশা আপুর ফোনে কল করেছে। ভুলে যায়, মাথায় হাত রেখে বলল, ওফ, আমার ফোনটা তো সাইলেন্ট ছিল, তাই আপু আমাকে না পেয়ে তোমারটায় কল করে দিয়েছে।
দিশা হেসে নরম স্বরে বলে, ব্যাপার না, তুমি কথা বলো, আমি একটু বিশ্রাম নেই, শরীরটা ভীষণ ক্লান্ত। রুহি মাথা নাড়ল আর ফোন কানে তুলল আর ব্যস্ত হয়ে পড়ল দুই বোন খুচরো আলাপে। এরপর দিশা ফিরে গেল নিজের রুমে। রোদে গরম হয়ে ওঠা বিছানায় গা এলিয়ে দিল আবার। জানালার ফাঁক দিয়ে হাওয়া আসছে মিষ্টি গন্ধ মাখা, দূরে পাখির ডাক মিলিয়ে যাচ্ছে পাহাড়ের কোলে। চোখের পাতা আবার ভারী হয়ে এলো তার। কিন্তু কিছু মুহূর্ত পর অদ্ভুত একটা ভারী চাপ অনুভব করলো দিশা নিজের বুকের ওপর। যেন কেউ ধীরে ধীরে তার শ্বাসটাকে বাধা দিতে চাচ্ছে। কাঁধে গরম নিঃশ্বাসের ছোঁয়া, ঘাড়ের কাছে অচেনা উষ্ণতা। ঘুম ভেঙে চোখ খুলে দেখে সাহেব বুকের ওপর তাকে জড়িয়ে গলায় মুখ গুজে চোখ বন্ধ করে আছে। আচমকা সাহেবকে দেখে চমকে ওঠে। এক ধাক্কায় সাহেবকে সরিয়ে দেয় দিশা। আচানক আক্রমণে সাহেব ধপ করে নিচে পড়ে যায়। তারপর কোমর চেপে যন্ত্রণায় মুখ মুচকে দাঁতে দাঁত চেপে বলে, একদিন তোমার এই আক্রমণাত্মক স্বভাবের জন্য আমাকে মেরেই ফেলবে রোজ। যখনই তোমার কাছে আসার চেষ্টা করি গজব নিয়ে আসো কেন? দিশা ততক্ষণে হকচকিয়ে গেছে। গাল ফুলিয়ে নিজের সাপোর্ট নিয়ে বলল, দোষ আমার নয় তোমার। আমি আধো ঘুমেছিলাম, তুমি এভাবে হঠাৎ ভয় পাওয়াটাই স্বাভাবিক। সাহেবের মুখে কিছু বলে না। মিছিমিছি রাগ দেখে চুপচাপ দিশার পাশে এসে উপর হয়ে শুয়ে পড়ে। এবার কোনো দুষ্টুমি না, কোনো প্রত্যুত্তর না। দিশা অবাক, এমন শান্ত সাহেবকে সে কবে দেখেছে মনে পড়ছে। রাগ করলে এমন করে সে। মনে মনে ভাবল লোকটা সত্যি বুঝে আঘাত পেয়েছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে সাহেবের পিঠে রাখলো দিশা। নরম স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি ঘুমিয়ে গেছো? কোনো উত্তর নেই সাহেবের মুখে, তবু চাপা এক হাসি খেলা করছে, ঠোঁট চেপে আসছে কোনো মতে। কারণ ভেতরে ভেতরে সে মজা পাচ্ছে। তার বউয়ের এই কোমল ছোঁয়া তার হাজারো রাগের প্রতিষেধক। যদিও সে রেগে নেই, কিন্তু দিশাকে এবার জ্বালানো যাক। অনেক দিন পর কাছে পেল যে। দিশা একটু বিরক্ত হয়ে সাহেবের পাশে চলে আসে। এরপর মুখটা নিচু করলো তার দিকে। তখন সাহেব আবার অন্যদিকে মুখ ফিরিয়ে গম্ভীর সুরে বলে, হ্যাঁ ঘুমাচ্ছি, তুমিও তো ঘুমাচ্ছিলে তাই না? এবার আমিও ঘুমাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। এই কথায় দিশার রাগ চড়ে গেল মাথায়। তাকে ইগনোর করা হচ্ছে। দিশা কি বোকা নাকি? বোঝাই যাচ্ছে। তাই রেগে গিয়ে একটানি সাহেবকে সোজা করে দেয়। তারপর তার গলা জড়িয়ে নিজের মাথা রাখে সাহেবের বুকে। এরপর বলল, হ্যাঁ ঘুমাবই তো, তবে এভাবেই নড়বে না একদম। সাহেব নীরব থাকে, তবে ঠোঁটের কোণে এক হাসি আসে আর চুপি চুপি ভুরু নাচে দিশাকে জব্দ করতে পেরে। দিশা ক্লান্তিতে চোখ বুঝলে সাহেব সন্তর্পণে জড়িয়ে ধরে তাকে। ইস, এবার একটু কাছে পেল তার বউকে। বাইরে পাহাড়ের হাওয়া তাদের অগোচরে জানালার পর্দা দুলিয়ে দেয়। ভেতরে দুইটা মন নীরব ভালোবাসায় জড়িয়ে যায়, যা পাহাড়ি স্বচ্ছ আকাশের মতো। রুহি আরসির সাথে ফোনে কথা শেষ হলো বেশ কিছুক্ষণ হলো। এরপর দিশার রুমে গিয়ে ফোনটা দিয়ে আসবে ভেবেছিল, কিন্তু অর্পি বুদ্ধি করে নিজে গিয়ে দিয়ে আসে। জীবনেই একটা বুদ্ধির কাজ করেছে অর্পি। দিশা আগে থেকেই অর্পিকে ইনফর্ম করেছে সাহেবের ব্যাপারে, তাই কোনো রিস্ক নেয়নি। রুহির শীত শীত করছিল বিধায় গলায় একটা উলের মাফলার জড়িয়েছে। তবু শরীর কেমন কাঁপছে হালকা হিমে। বারান্দার কাঠের চেয়ারে বসে আছে সে। হাঁটুর উপর একটা স্কেচবুক রাখা, পাশে রাখা রং তুলি আর টেবিলের কোনায় ছড়িয়ে থাকা জল রঙের প্যালেট। একা একা বোর হচ্ছিল রুহি, কারণ অর্পি ওদিকে ফোনে ব্যস্ত। সীমান্তের সাথে কথা বলতে বলতে অন্য দুনিয়ায় চলে গেছে। আশেপাশের কিছুতেই তার হেলদোল নেই। রুহি কিছুক্ষণ চুপচাপ পিট পিট করে তাকিয়ে রইল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাবল বোরনেস কাটানোর জন্য এখানে কিছু আঁকিবুকি করা যাক। বারান্দা থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ফোনে কিছু ছবি তুলে নিল। এরপর আঁকিবুকি শুরু করে দিল। স্কেচ বুকে প্রথমে আঁকতে লাগলো নরম পাহাড়ের রেখা, এরপর সূর্য, কিছু মেঘ। কিন্তু মনোযোগ একসময় ভেসে গেল পাহাড়ের দিকে। সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে পড়ছে, অদ্ভুত সুন্দর সে দৃশ্য। রুহির পুরো মনোযোগ এখন আঁকিবুকিতে। এর মধ্যে ঋতিব চলে আসে হাতে কফির কাপ নিয়ে। রুহির পাশে বসে, যদিও রুহি খেয়াল করেনি। তারপর ঋতিব শান্ত কণ্ঠে বলে, পাহাড়ের ছবি আঁকছ? হুট করে পাশ থেকে আচমকা আওয়াজ পাওয়ায় ছিটকে ওঠে রুহি। পাশে তাকে ঋতিবকে দেখে স্বস্তির শ্বাস ফেলে তার।
বুকে হাত দিয়ে হালকা শ্বাস ফেলে বলে, ও আপনি? ঋতীপ ঠোঁটে অতি ক্ষীণ এক হাসি টেনে বলল, আমি। এরপর হুট করে একটা দুষ্টু বুদ্ধি আসে রুহির মাথায়। ভাবলো একটু মজা করা যাক। অনেকক্ষণ ধরে বোর হচ্ছিল, হয়তো স্যারের বকা খেলে ভালো লাগবে। ভাবামাত্র স্কেচ বুক থেকে তর্জনী আঙ্গুলে নীল রং ছুঁয়ে ঋতীভের নাকের ডগায় লাগিয়ে দেয়। তারপর খিলখিল করে হেসে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঋতীপ রাগে না, না চমকায় রুহির এমন কাজে। সে স্বাভাবিকই ছিল, যেন সে জানত। কিন্তু রুহি হাসি থামিয়ে ঋতীপকে দেখে, তার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। ঋতীপ তাকিয়েছিল তার দিকে এক দৃষ্টিতে। গম্ভীর নাকি রাগী ভাব বোঝা গেল না। বকাঝকা করলে রুহি স্বাভাবিকভাবেই নিত, কিন্তু ঋতীপের এরূপ নির্লিপ্ততা তাকে ভাবাচ্ছে। এবার স্কেচ বুক নামিয়ে হাত কষলে বলে, আই এম সরি, আপনি কি রাগ করেছেন? রুহির ভয় পাওয়া দেখে এক অচেনা উচ্ছ্বাসে ভেঙে পড়ল ঋতীপের হাসি। উচ্চ স্বরে উষ্ণ, একেবারে অচেনা রকমের সে হাসি। রুহি বিস্মিত হয়ে তাকিয়ে রইল ঋতীপের দিকে। মানুষটার এত সুন্দর হাসি। রুহি তো প্রথমবার দেখল। রুহি মুখ ফসকে রুহি বলেই ফেলল, রাম গরুদের ছানা, হাসতেও জানে। ঋতীপ ভুরু কুচকাল, বলল, এই কি বললে? রুহি হকচকে বলল, কিছু না। ঋতীপ মৃদু গলায় চোখ ছোট ছোট করে বলল, হেসেছি বলে ভেবো না, শাস্তি দেব না। তোমার দুষ্টুমি আধ ভাঙা হয়ে যাচ্ছে আজকাল, বাদ ভাঙা। রুহি আটকে উঠল। শাস্তি? ঋতীপের গলায় এক অদ্ভুত শান্ত সুর। কাম নাও, ইটস টাইম টু পানিশ ইউ। এই কথার সঙ্গে সঙ্গে ঋতীপ ঝুঁকে এলো সামান্য। রুহির শ্বাস আটকে গেল, চোখ খিসে বন্ধ করে ফেলল অনিচ্ছাকৃতভাবে ভয়ে। এদিকে রুহির ভাবনার বাইরে গিয়ে ঋতীপ রুহির ফুলো ফুলো গাল আলতো হাতে চেপে নাকে নাক ঘষে রং ছুঁয়ে দেয়। একই নীল রঙে রুহির নাকও এখন রাঙা। এদিকে রুহির চোখ খিসেই ছিল, সে ভাবতে পারেনি এরকম কিছু। কিছুক্ষণ পর রুহি ধীরে ধীরে চোখ খুলল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখল না। কি মনে করে আস্তে করে আঙুল দিয়ে নিজের নাকের ডগা ছুঁয়ে দেখল নীল রং লেগে আছে। এটা কি হলো? ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এবং লাজুক হাসি। বিকেলের বাতাস তখন জানালার পর্দাকে সমানে নাড়িয়ে দিচ্ছে। সাজেকের আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়। এখানে একটু শীত পরিবেশ বিরাজমান। পাহাড়ি অঞ্চলে শীত বেশি থাকে। বর্তমানে ঋতীপের রুমে বসে আছে কেয়া, রিহান, অর্পি, রুহি, দিশা আর সাহেব। কারণ ঋতীপের রুম থেকে বাইরের দৃশ্যগুলো সবচেয়ে বেশি সুন্দর ও স্পষ্ট দেখা যায়। সবাই মিলে তৈরি একেবারে পরিপূর্ণ এক বিকেলবেলার জন্য। দিশা কিছুক্ষণ আগেই সাহেবের বিষয়টা সবাইকে জানিয়েছে। ভাই বোনদের সাথে সে বরাবরই ফ্রি, তাই হেজিটেট ফিল করেনি। বড়দের তার বাবা জানাক, লুকিয়ে আর কী হবে। আর এই কথা শুনে কেউই অবাক হয়নি, কারো চোখে প্রশ্নও নেই। কারণ যেখানে দিশার বাবার কোনো আপত্তি নেই, তার সম্মতিতে সব হয়েছে, সেখানে তার কাজিন ভাই বোনেরা কী বলবে বলার কিছুই থাকে না। এই নীরব স্বীকৃতির মাঝেই আরও এক খুশির বার্তা মেলে দিয়েছে বিকেলটা। রিহান সোফায় হেলান দিয়ে বলল, ধুর, এখানে আসার পর থেকে সব ঘুমিয়েই কাটালি ভাই, এভাবে তো মজাই হচ্ছে না। রিহ তৎক্ষণাৎ সুর মিলিয়ে হেসে উঠল, আমি তো পুরাই বোর হয়ে গেছি। দিশা পাশে বসে চুলের গোছা কাঁধ থেকে পেছনে সরিয়ে উঁচু করে কাকড় দিয়ে বাঁধল। তারপর বলল, তো নাচ গান করা যাক না, একদম নিস্তেজ হয়ে গেছে সবাই। অর্পি আর কেয়াও সায় দিল। ঋতীপ তখন নীরব, তার দৃষ্টি জানালার বাইরে হারিয়ে গেছে। রিহান চোখ ঘুরিয়ে বলল, এই ঋতীপ, তোর গিটারটা নিয়ে এসেছিস নিশ্চয়ই, তো বসে না থেকে গান শোনা। চল শুরু কর ভাই। ঋতীপ হালকা হাসলো, বলল, ওকে, সবাই চাইছে যখন, হোক একটা গান। রুহি হাসি মুখে উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ স্যার, একটা সুন্দর গান ধরুন। ঋতীপ একটু থেমে চোখ তুলে রুহির দিকে তাকিয়ে বলল, তুমি রেডি থেকো কিন্তু। I want you my duet partner for this song. রুহি মিষ্টি হেসে হালকা মাথা নাড়ল। এখন আর আগের মতো লজ্জা বা জড়তা নেই তাদের মাঝে। না বলে অনেক কিছু বলে ফেলে তারা। সময়ের সাথে সহজে উঠেছে দুজনই। ঋতীপ গিটারটা তুলে নিল। নরম টুংটাং সুর ঘরে ভরে গেল মুহূর্তেই। কোনো পাহাড়ি নদীর কলকল ধ্বনি মিশে যাচ্ছে বিকেলের নিঃশব্দতায়। প্রথমে গানের কিছু অংশ ঋতীপ ধরল। তার কণ্ঠে ভেসে এলো, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে দিয়ে ফেলি ডুব, আমি তুমি আমি মিলে। রুহি মৃদু হাসলো। তারপর ঠিক সে একই সুরে গেয়ে উঠল, দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে।
চলো ছোটোখাটো করি ভুলচুক তুমি আমি মিলে। এরপর একসাথে দুটো সুমধুর কণ্ঠে গেয়ে ওঠে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। রুহি এবার একা গাইল, দেখো না এই অকাল শ্রাবণ, নেমেছে আজ হাজার বারণ জেনে, ঋতীব সুরে সুরে মেলায়, আওয়াজ শুনে আমায় ডাকো, ঢাকো চাদর আমার কাছে এনে। আর শেষে দুজন একসাথে গাইল, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছে বৃষ্টি নামার পর, তুমি আমি ঘরে থেকেও যাযাবর, তুমি আমি ঘরে থেকেও যাযাবর, যাচ্ছি চলে। সে সুরের সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো ঘরে। সবাই নিজের ভিতর কিছু একটা খুঁজে পেল এই গানের শব্দে। তারপরে হাততালিতে গম গম করে উঠল রুমটা। রিহান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাহ, ইউ গাইস মেড ফর ইজ আদার ট্রু। কে হেসে বলল, গানটা শুনে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল, সত্যি দারুণ ছিল। সাহেব তারিফ করলো হিন্দিতেই, क्या बात है आप लोग, सच में बहुत अच्छा गाता हो। অর্পিও বলল, টু গুড গাইস, জাস্ট টু গুড। রুহি মাথা নিচু করে বসে, তবু ঠোঁটের কোণে জমে থাকা লাজুক হাসি লুকাতে পারল না। সবার প্রশংসা পেয়ে তারও ভালো লাগলো। ঋতীবের চোখে ধরা পড়ে যায় রুহির সে হাসি, যা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। সাহেব সবার অগোচরে দিশার কানের কাছে ঝুঁকে ঋতীব রুহিদের দিকে তাক করে ফিসফিস করে বলল, আচ্ছা এদের চক্কর চলছে নাকি? দিশা বড় বড় চোখ করে তাকালো। সাহেব ভড়কে গেল দিশার এমন তাকানোতে, তাই বলল, আরে মেরি রোজ, এভাবে কেন তাকাচ্ছ, ভুল বললাম নাকি? দিশা হেসে ফেলে বলল, ভুল বলনি, তবে চক্কর কি? বলবে ভালোবাসা সে নাকি দুজন দুজনকে। সাহেব গাছরা ভাব নিয়ে মৃদু হেসে বলল, আরে একই তো হলো, তবে মেয়েটা পিসি কিন্তু কিউট, কিছুক্ষণ আগেও কত সহজে আমাকে জিজু জিজু বলছিল, ভালোই লাগলো শুনতে। দিশা মৃদু হেসে রুহির দিকে তাকালো, তারপর বলল, আসলে কিউট, ভাইয়ার দরকার ছিল এমন কাউকে, আই উইশ দে স্টে হ্যাপি ফর এভার। সাহেব দিশার দিকে তাকিয়ে তার হাত ধরে মুগ্ধ দৃষ্টি নিয়ে নিজে বলল, মে ভি ऐसा চাহতা হুঁ। রিহান হালকা হাসি দিয়ে বলল, চলো মুড ফ্রেশ হয়ে গেছে এখন, তোরা রেডি হয়, এবার ঘুরে আসবো। এরপর কেয়ার দিকে তাকিয়ে দুষ্ট এসে বলল, চলো সুইটহার্ট আমরাও যাই। কেয়া মাথা নাড়ায়। রিহানের ঘুরতে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে সবাই এক লহমায় উদ্দীপিত হয়ে নিজের ঘরে ছুটে গেল। রুমের আয়নায় চোখ বুলিয়ে চোখ সাজিয়ে নিজের মতো করে প্রস্তুতি নিল। কয়েক মুহূর্তের মধ্যে কক্ষগুলো নিঃশব্দে জীবন্ত হয়ে উঠল, স্পেশালি অর্পি আর রুহির ঘরটা। সেখানে দিশাও ছিল, পোশাকের ঝনঝনানি, চুলের ঠিক করা, ছোট ছোট হাসি আর আত্মসন্তুষ্টির ছয় ভরে ওঠে ঘর। আবার শুরু হবে কিছু মুহূর্ত পর তাদের ঘোরাঘুরির যাত্রা। আবার নতুন প্রাণ নিয়ে শুরু হলো পাহাড়ি বাতাসে ঘোরাঘুরি আর মজা মস্তি। এবার সবাই একে একে রেডি হয়ে বাইরে বেরোলো। চোখে পড়ল সাহেব, দিশা আর কেয়া রিহান দম্পতিকে। নজর কাড়ল এই দুই দম্পতি, ম্যাস্কার ড্রেস পরেছে দুই কাপলরা। অর্পি হঠাৎ দিশার দিকে পিন্স মেরে চটকদার কণ্ঠে বলল, কে যেন বলতো বিয়ে করব না, এই না সেই না, আর আজ মেসিং ড্রেসে হাজির হলি। দিশা কিছু বলল না, শুধু হে হে করে হাসলো। হাসি ছাড়া আর কি করার, অর্পিত সুযোগ পেয়ে কথায় আক্রমণ চালাচ্ছে। এর যথেষ্ট কারণ আছে, দিশাও কম জ্বালেনি তাকে। সাহেব ভুরু কুঁচকে চমক স্বরে বলল, সত্যি কি এমনটা বলেছিল? অর্পি নিঃসন্দেহে উত্তরে নড়েচড়ে বসলো, সত্যি, তিনটা সত্যি। সাহেব ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে তাকালো, আর দিশা নীরবভাবে ঘাড় চুলকে অন্যদিকে মুখ ঘুরালো সাহেবের থেকে বাঁচতে। মুহূর্তের আবেশে সাহেব কোমর ধরে হাসকা টান মেরে তাকে কাছে টেনে আনলো। কিন্তু সে এই নীরবতার মাঝে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রিহান মাঝপথে চট করে বলে উঠল, এই পিসিবান কোথায়, দেখছি না ও যাবে না? অর্পি চমকে উঠল, তারপর বলল, আরে যাবে তো, রুহি তো সবার আগে রেডি হয়ে গেছে, তখন যে বেরোলো, কেন তোমাদের সাথে ছিল না ও? সবাই থমকে গেল সেই মুহূর্তে, মানে ঠিক কোথায় গেল রুহি? অর্পির সাথে থাকার কথা। ঋতীব তখন হুঁশে ফেরে, ফোন ছেড়ে তৎক্ষণাৎ অর্পির দিকে এগিয়ে এসে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, কোথায় যাবে ও? তোর সাথেই তো থাকে সব সময়। কেয়া শান্ত স্বরে বলল, আরে বকছো কেন ওকে? এখানেই কোথাও আসতে হয়তো, কোথায় যাবে? আর ঋতীব বিন্দুমাত্র আগ্রহ দেখালো না কেয়ার কথায়। সে রুহির বিষয় নিয়ে এমনিতেই পাগল হয়ে যাচ্ছে। ঋতীব গম্ভীর স্বরে বলল, লাস্ট কখন কোথায় দেখেছিস ঠিক বল অর্পি। অর্পির চোখে আতঙ্কের রেখা। ভয় পেয়ে ঢোক গিলে বলল, এই তো কিছুক্ষণ আগে রুহিকে
আবার ফোন করেছিল ভাবি, যখন আমরা সাজছিলাম রুহি অনেক আগেই রেডি হয়েছিল, ঘরে নেট না পাওয়ায় একটু এগিয়ে কথা বলতে গিয়েছিল ভিডিও কলে, এরপর তো আর দেখিনি, ভেবেছি তোমাদের সাথে। তাহলে কোথায় গেল রুহি, ওকে হারিয়ে গেল? আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে প্লিজ জানান। অনেক ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।